দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। 11 টাকার শান্তি 9 টাকায় বিক্রি, জনগণের কোটি কোটি টাকা পানিতে ফেলছে ওয়াসা। সাপ শেয়ালের আস্তানা 18 কোটির সরকারি হাসপাতাল। বাসাবাড়িতে থাকা গ্যাস সংযোগ বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা। 30 বছরের সাজা পাওয়া ঐশী এখন কারাগারের লাইব্রেরিয়ান, মুক্তি মিলবে কবে? অনিয়মই যেন নিয়ম, 2 ঘন্টা আগেই মাদ্রাসা ছুটি দেন অধ্যক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি মাসে ঢাকা ওয়াসার কয়েক লাখ লিটার বোতলজাত শান্তি পানি উৎপাদিত হচ্ছে, অথচ রাজধানীর অধিকাংশ মুদি দোকান, হোটেল, চায়ের দোকান কিংবা সুপার শপে খুঁজে এই পানি পাওয়া যায় না। যদিও অন্য সব কোম্পানির বোতলজাত পানি ঠিকই থাকে। ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আধা লিটারের একটি বোতল সহ পানি উৎপাদনে তাদের খরচ হচ্ছে প্রায় 11 টাকা। সেই বোতল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র 9 টাকায়, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার আগেই বোতল প্রতি 2 টাকা লোকসান হচ্ছে সরকারি সংস্থাটির। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাদ দিয়েই বছরের লোকসান হচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। মাস ভেদে পানি বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 25 লাখ টাকার। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি কোম্পানির আধা লিটারের পানির বোতল বিক্রি করে একজন খুচরা ব্যবসায়ী 9 টাকা পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু শান্তির একই আকারের বোতল বিক্রি করে তাদের লাভ হয় মাত্র 4 টাকা। ফলে দোকানে তাকে জায়গা পাচ্ছে বেসরকারি কোম্পানির পানি। সরকারি শান্তি শুধু থেকে যাচ্ছে কারখানা ও ওয়াসার কয়েকটি বিক্রয় কেন্দ্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শান্তি পানির বোতল তৈরিতে অন্য প্রতিষ্ঠানের তুলনায় 1 টাকা বেশি খরচ হচ্ছে। তবে উৎপাদনের পরিমাণ বাড়ানো গেলে বোতল প্রতি খরচ কিছুটা কমবে। এজন্য আগামী 6 মাসের মধ্যে উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরের 6 মাসে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান গণমাধ্যমটিকে বলেন, জনগণের টাকায় গড়া একটি প্লান্ট উৎপাদন করেও যদি মানুষের কাছে পৌঁছাতে না পারে এবং বছরের পর বছর লোকসান দেয়, তাহলে সেটি স্পষ্টতই ব্যবস্থাপনার ব্যর্থতা। স্বচ্ছ হিসাব, পেশাদার বিপণন ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা ছাড়া শান্তি পানি লাভজনক হবে না। এজন্য ওয়াসাকে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। ঝোপঝাড় আর ভুতুরে পরিবেশ দেখে বোঝার উপায় নেই এটি কোনো হাসপাতাল। আধুনিক ভবন, ভেতরে এসি, টেলিভিশন, চেয়ার টেবিল সবই প্রস্তুত, কিন্তু নেই ডাক্তার, নেই রোগী। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল আজ পরিণত হয়েছে এক নীরব স্থাপনায়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের এই 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের পেছনে সরকারের ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। অথচ নির্মাণ শেষ হওয়ার 5 বছর পরও এখান থেকে একটি রোগীকেও চিকিৎসা সেবা দেওয়া হয়নি। দূর থেকে দেখলে মনে হবে আধুনিক কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। হাসপাতালের প্রধান ফটকে তালা, করিডোরে নীরবতা, চারপাশে আগাছা আর ঝোপঝাড়। মানুষের চিকিৎসার জন্য নির্মিত এই হাসপাতাল এখন সাপ, শিয়াল আর বুনো প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। এত সুন্দর একটা প্রজেক্ট, আমরা চাই গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই হাসপাতালটা যত দ্রুত সম্ভব চালু করে দেওয়া হোক। শুধু তাই নয়, হাসপাতালের খোলা জায়গা ব্যবহার করে স্থানীয়রা গড়ে তুলেছেন ছোট ছোট কৃষি খামার। এখানে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। তৈরি হয়েছে পরে আমরা শুনছি এলাকার মাঝে থাইয়া হয়তো শুনছি যেটা চালু হইব, কিন্তু কি কারণে হয় নাই কি লেনদেন এটা খালি ওই ঘোরাতে কিছু লোকজন আইলে আমগো সামনে পড়ে গেলে আমরা জিজ্ঞেস করলে আমরা একটা আশা দেয় যে রানিং হবে, এই হবে আশাবাদী, কিন্তু আশায় যাইতে যাইতে আজকে 3 বছর হয়েছে, কিন্তু এটা এখনো রানিং হয় নাই এবং মারাও যায় কত রুগী, বুঝছেন। একটা ডেলিভারি হলে দেখা যাইতেছে হে ডাকা যাওয়ার লাগে, ডাকার তেনে গিয়ে চিকিৎসা হইতে হইতে আমরা আসতে অনেক
পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে 2019 সালের ফেব্রুয়ারিতে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়, 2020 সালের ডিসেম্বরেই শেষ হয় নির্মাণ। এরপর 2021 সালে এটি গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু ভবন তৈরি হলেও চালু হয়নি চিকিৎসা সেবা। 2023 সালে হাসপাতালটি চালুর প্রশাসনিক অনুমোদন পেলেও তা জনবল নিয়োগের কারণে মুখ থুবড়ে পড়ে। প্রথমে 25টি পদের প্রস্তাব থাকলেও অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয় মাত্র 16টি পদ। হাসপাতাল চালুর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক কোডের জটিলতা। এই কোড না থাকায় হাসপাতালের নামে কোনো বাজেট বরাদ্দ হয়নি, ফলে কর্মকর্তা কর্মচারীদের বেতন, ওষুধ ক্রয় কিংবা অন্যান্য প্রশাসনিক ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। যে আগামী অর্থ বছরেই যাবতীয় কার্যক্রম শুরু হয়ে যাবে এবং তাহলে তালিয়া হসপিটাল, 20 হসপিটাল যদি চালু হয়, সেক্ষেত্রে আমাদের কালীগঞ্জ যে 50 হসপিটাল, এখানে আমাদের রোগীদের চাপ তুলনামূলক কম হবে। অবকাঠামো আছে, সরঞ্জাম আছে, প্রশাসনিক অনুমোদনও আছে, নেই শুধু কার্যকর উদ্যোগ আর বাস্তবায়ন। দ্রুত হাসপাতালটি চালু হবে এই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। বাসাবাড়িতে থাকা গ্যাস সংযোগ আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এজন্য গৃহস্থলী গ্যাস উন্নয়ন প্রকল্প বাতিল করে দিয়েছে নতুন সরকার। এমনকি উন্নয়ন প্রকল্পের জন্য যে ঋণ চুক্তি সই হয়েছিল এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে, তাও বাতিল করতে বলা হয়েছে। এই খাত থেকে টাকা নিয়ে এলপিজির অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। বলা হচ্ছে এতে করে এলপিজির প্রতি বোতলে 110 থেকে 140 টাকা পর্যন্ত কমে আসবে। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর সরকারি অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার। অভিযোগ করেছেন শহীদ শিক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিনের মা মমতাজ বেগম। তার দাবি 7 লাখ টাকা কাবিন ও প্রায় 5.25 লাখ টাকার গহনা দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন আব্দুল মতিন। এসব খরচ ছেলের জন্য পাওয়া সরকারি অনুদান থেকেই করা হয়েছে বলে অভিযোগ তার। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মতিন। তার দাবি, দীর্ঘদিন চাকরি করে নিজের সামর্থ্যেই দ্বিতীয় বিয়ে করেছেন, অনুদানের টাকা ব্যবহার করা হয়নি। তিনি আরো বলেন, বংশ রক্ষা ও মায়ের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শহীদের মা অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর থেকেই তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের একটি বোনও আছেন। তার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নিয়েই পরিবার চালিয়ে যাওয়া সম্ভব ছিল বলেই মনে করেন তিনি। ঢাকার চামেলিবাগে 2013 সালের 16 আগস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে পুলিশকে জানায় তিনি নিজেই বাবা মাকে খুন করেছেন। অথচ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের স্বপ্ন ছিল ঐশী বড় হয়ে চিকিৎসক হবে, মানুষের সেবা করবে। কিন্তু নিজ বাবা ও মাকে হত্যা করে এখন তার জীবন কাটছে অন্ধকার কারাগারে। মাঝে মাঝে নানা বাড়ির স্বজনরা ঐশীকে দেখতে যান, তবে দাদা দাদির পক্ষ থেকে কেউ তাকে দেখতে যান না বলে জানা গেছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের 7 নম্বর মহিলা ওয়ার্ডে থাকছেন ঐশী। ওয়ার্ডের কিছু দূরেই কারাগারের লাইব্রেরির বই নিবন্ধকের দায়িত্ব পালন করছেন তিনি। কারাগারে থাকা বন্দীরা সেখানে গিয়ে বই পড়েন। লাইব্রেরির দায়িত্ব দেওয়ার পর তাকে অন্য কোনো কারাগারে পাঠায়নি কারা কর্তৃপক্ষ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথিতে বলা হয়েছে, ঐশীর বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার ফাঁসি উপযুক্ত, কিন্তু বিশেষ কিছু বিষয় বিবেচনা করে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। যে 5টি বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে তার মধ্যে রয়েছে, আসামি এ খুনের ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়া এবং মানসিকভাবে বিচ্যুতির কারণে। কারা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ঐশীর বয়স যখন 19 বছর তখন তার কারা জীবন শুরু হয়।
1860 সালের দণ্ডবিধির 57 ধারা অনুযায়ী যাবজ্জীবন হচ্ছে 30 বছর। সে হিসেবে তার 13 বছর কারাবন্দী জীবন পার হয়েছে। আরও 17 বছর তাকে কারাগারের 4 দেয়ালের মধ্যে কাটাতে হবে। তখন তার বয়স হবে 49 বছর। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা আগেই হঠাৎ ফাঁকা পুরো ক্যাম্পাস। শ্রেণীকক্ষে ঝুলছে তালা। কোনো সরকারি ছুটি কিংবা বিশেষ ঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের কম উপস্থিতির এক অদ্ভুত অজুহাতে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। বেতনের সরকারি সুবিধা নিয়েও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলি জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদ্রাসায় নিয়মিতই ঘটছে এমন নিয়ম ভাঙার খেলা। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় এক ভুতুড়ে পরিস্থিতি। নির্ধারিত সময়ের বহু আগেই পাঠদান বন্ধ করে দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষকরা। ক্যামেরায় ধরা পড়তেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিয়ার রহমান ক্যামেরার সামনে মুখ খুলতেই রাজি হননি। ঘটনার সময় মাদ্রাসার অধ্যক্ষ আফম আয়াতুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না। মুঠোফোনে কারণ জানতে চাইলে তিনি স্বজন মৃত্যুর অজুহাতে ফরিদপুরে থাকার কথা জানান এবং সামনে পরীক্ষা ও ছাত্র কম থাকায় আগে ছুটি দাবি করেন। তবে নিয়মের বিষয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গিয়ে শিক্ষা অফিসে খোঁজ নেওয়ার ধমক দেন তিনি। অন্যদিকে মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাই জোয়াদ্দার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতেছে, এ বিষয়ে কথা বলবো প্রয়োজনে, তাদের সাথে কথা বলবো না, এ বিষয়ে কি করে করার দরকার নাই। মাদ্রাসার বিষয় তো ভাইয়া আপনারা তো বুঝলেন, কিছু করার দরকার নাই। আমি বলতেছি এদের আমাদের যদি মাফ করে দেন। আমি তো সভাপতি বলছি ভাইয়া আমরা তো মানুষের সাথে চলি, আপনারাও চলেন, এবার মাফ করেন, আমি এদের ব্যবস্থা নেব ইনশাল্লাহ। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী কম থাকার উছিলায় প্রায়ই মাঝপথে ছুটি দিয়ে দেওয়া হয় মাদ্রাসা, যা ধ্বংস করছে শিক্ষার পরিবেশ। এমন দায়িত্বজ্ঞানহীন ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আচ্ছা, বিষয়টা আমি দেখবো, জানতে চাইবো যে ছুটি হয়ে এখন মাদ্রাসা বৃহস্পতিবার তো কোন আঙ্গিকে তারা ছুটি দিল, বিষয়টা জানতে হবে আমাকে। সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন আগাম ছুটির সংস্কৃতি কি বন্ধ হবে, নাকি তদন্তের আশ্বাসেই থমকে থাকবে প্রশাসন? এমনটাই প্রশ্ন এখন স্থানীয় সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।